এই যে আন্দোলনটা চলছে, আন্দোলনের মধ্যে যথেষ্ট কিলিং এর মধ্যে রয়ের হাত ছিল। রয়ের হাত ডাইরেক্টলি ছিল না, তারা আমাদের লোকদের কি আমাদের দেশের লোকদের দিয়ে আমাদের লোকজনকে ইয়ে করেছে, স্যারকে কনভিন্স করেছে যে এখন তারা সরাসরি সরাসরি জনগণের সাথে হবে। এবং এই ক্রিটিক্যাল মুহূর্তে জেনারেল কোয়ার্টার মাস্টার জেনারেল মুজিব এবং জিয়াউল হাসান এন্ড 46 ব্রিগেড কমান্ডার ইমরান তারা প্ল্যান করছে একটা কু করে ওয়াকার স্যারকে সরাই দিবে। ওয়াকার স্যারকে যে মুজিব স্যারকে বানাবে হচ্ছে সেনাপ্রধান, বানায় এই সেনাপ্রধান দিয়ে পুরা আবার একটা গণহত্যা চালাবে। ইট ওয়াজ দেয়ার প্ল্যান। হচ্ছে জেনারেল ইকবাল করিম ভুইকে আগে আনা হচ্ছে। হি ইজ এ ইন্ডিয়ান ম্যান। তিনি যখন আমেরিকা আর্মিতে ছিল, উনি আমরা যে উলফল্যান্ড ট্যাকটিক্স বলতাম, ইন্ডিয়া হচ্ছে উলফল্যান্ড, উনি এটাকে গ্রিনল্যান্ড বানায় দিলেন উনি হওয়ার সাথে সাথে। উনি ইন্ডিয়া তখন 16টা প্যারা ইনফিল্ট্রি করতেছে, যেটা আমাদের এখানে 2টা প্যারা ইনফিল্ট্রি ইন্ডিয়ার অনুযায়ী, কারণ আমরা তাদের অ্যালাইজ। হি ইজ এ টোটাল ইন্ডিয়ান লোক। তাকে এখানে আনলে উইল নট টেক, আমি মনে করি ছাত্ররাও মেনে নেবে। আমি প্রথমেই হৃদয় হাসানকে আই স্যালিউট ইউ। তোমাদের যে সম্মিলিত নেতৃত্ব, এটা যে কোনো নেতৃত্ব থেকে স্পেশাল। এই জন্য আমরা 2018-তে অনেকগুলো আন্দোলন দেখেছি। আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি, গোয়েন্দা সংস্থার যে সমস্ত ব্রাঞ্চগুলো এগুলাকে মোটামুটি ডিসমেন্টাল করতে কাজ করে, তারা আমাদেরই বন্ধু বান্ধব। এবং আমি দেখেছি যে তারা একটা হ্যাকার গোষ্ঠী রেখে তাদের ইনফরমেশন নিয়ে তাদের মধ্যে একটা ডিভিশন সৃষ্টি করে, এক পার্টিকে নিয়ে ভয় দেখায়, এক পার্টি নিয়ে তার বাবা মাকে ব্ল্যাকমেইল করে মানে মোট কথা হচ্ছে আন্দোলনটাকে একটা ডিসওরিয়েন্টেড করে দেয়। এটা তাদের ক্ষেত্রেও করা হয়েছে, কিন্তু তাদেরকে কেউ পেনিট্রেট করতে পারে নাই। এবং তাদের এই অনেস্টিটাকে আমি সেলিউট জানাই। এখন আমরা ব্যারিস্টার সারওয়ার স্যার যেটা বললো যে আওয়ামী লীগকে আমরা অবশ্যই দোষারোপ করি যে তারা এই সবকিছুর মধ্যে অনিয়ম অবিচার সবকিছু মিলে একটা জগা খিচুড়ে পাকায় ফেলছে, মানে ওটা ওদের নিয়ম নীতির কোনো কিছু ছিল না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জিজ্ঞেস করব যে তারা যে সমস্ত সরকারি আমলা, মিলিটারি, পুলিশ এদেরকে যারা কন্ট্রোল করেছে, তাদের অনিশ্চিতটা কোথায় ছিল? একটা রাজনৈতিক দল চেষ্টা করবেই তার দলের উদ্দেশ্য অনুযায়ী তার যে প্রশাসনটা চালাতে হবে, কিন্তু প্রশাসনের যে এথিক্স আছে, ওয়ার্ক এথিক্স আছে, আমাদের সেই ওয়ার্ক এথিক্স কোথায় ছিল? আপনি কি এমন একটা ইয়াতে দেখাতে পারবেন? আমি মিলিটারিটা জানি। মিলিটারিটা হচ্ছে যে সমস্ত লোকজনকে ইনডিসিপ্লিন যে সমস্ত আছে এদেরকে উপরে নেওয়া হয়েছে, যারা সিধা লাইনে কাজ করে তারা ভালো করে তাদেরকে সাইড লাইনে করে দিছে। এখন মনে করেন যে সবাই এই আন্দোলনের সময় চিৎকার করছে সেনাবাহিনী কি করতেছে, সেনাবাহিনীর যে ওই অনেস্ট এবং যারা স্ট্রেট ফরওয়ার্ড লোকগুলো আছে, সেগুলো ইবিআরসি তে বসে আছে, বিআইআরসি তে বসে আছে, যেখানে স্কুলে বসে আছে। যেমন আমি লাস্ট যেখানে চাকরিতে ছিলাম, আমি সৈনিকদের চাল ডালের হিসাব করতাম। আমি একজন কমান্ডো কোয়ালিফাইড লোক, সিও ছিলাম প্যারাকমান্ডো ব্যাটালিয়নে। আমি তখন চাল ডালের হিসাব করতাম। আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করছি। সো এখন আমি শুধু ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষ দিব না। আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনের প্রতিটা ব্রাঞ্চ আমরা সবসময় আমাদের যে লোভ লালসা যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এবং ট্রেডিশনালি আমরা জানি এটা শুধু বাংলাদেশের প্রতিটা দেশেই যে এখানে আমেরিকাতে আমি আছি, ট্রাম্প প্রশাসন বলেন, বাইডেন প্রশাসন, তারা চেষ্টা করে প্রশাসনকে কনভিন্স তাদের নিজের পক্ষেটাতে, কিন্তু তারা পারে না বিকজ অফ ওয়ার্ক এথিক্স। আমাদের এই ওয়ার্ক এথিক্সটা শেষ। এবং আমাদের এই যে জেনারেশন জি যেটা বলতেছি, জেনারেশন মানে আমেরিকাতে জি বলে জেড, যেটা এরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সততা কি জিনিস। তারা এই আন্দোলনটা এই পর্যন্ত নিয়ে এসেছে, তারা বুলেট খেয়েছে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, কিন্তু তারা পিছিয়ে যায়নি। আমাদের কথা হচ্ছে এই উদাহরণটা থেকে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। আমাদের যে সমস্ত প্রশাসনের লোক আছে, প্রশাসনের লোক কিভাবে খারাপ হয়েছে আমার নিজের চোখে দেখা। এই যে আমরা এখন মেজর জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে সবকিছু যে জানি, সে কি করেছে? সে প্রথমে র্যাবে গিয়েছে, র্যাবে যাওয়ার পরে এই যে নানক এবং আরেকজনের নামটা আমি ভুলে গেলাম, তারা প্রথমে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে মিরপুর আর সামহার পলিটেকনিকের 2টা ছেলেকে তারা ওখানে জাস্ট ওদেরকে ক্রস ফায়ার করে ফেলে দেওয়ার পরে তারা দেখতেছে সিচুয়েশনটাকে। এটা হচ্ছে একজনের সাথে নানকের সাথে বোধহয় কোনো একটা ক্রাইসিস ছিল। সরি, মানে একটা হ্যাঁ, মানে তাকে দিয়ে তখন দেখেছে একজন কমান্ডো কোয়ালিফাইড অফিসার, তাকে দিয়ে কিলিং হচ্ছে, তারা তো সোনার খড়ি পেয়ে গেছে। এই অফিসারটা পরে আর্মির আমার কমান্ডো কোয়ালিফাইড, আমার এই যে আপনি যে রেদওয়ানকে দেখেছেন, সে হচ্ছে ওয়ান অফ দ্য ভিকটিম বলবো আমি। তাদেরকে নিয়ে এসে এই কিলিং, তারপরে সৈনিকদের নিয়ে আসে, এই যে স্নাইপার অ্যাটাক যে দেখেছেন, এই স্নাইপার, আমি এখন বলি যে এই যে স্নাইপাররা যে কাজ করেছে, এটা সেনাবাহিনীর মানে সেনা প্রধানের নলেজের বাইরে ছিল। জেনারেল
আহ, মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে ছিল কিউএমজি, এবং জেনারেল জিয়া, তারা কমান্ডো ব্যাটালিয়ন থেকে কয়েকজন আমি সংখ্যাটা জানি না, স্নাইপারকে নিয়ে আসছে, ছুটি দিয়ে নিয়ে আসছে। আইনা এই র্যাবের 3টা ড্রাগনভ স্নাইপারকে দিয়ে, এদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় কিলিং করাচ্ছিল। যখন পুলিশরা বুঝতে পেরেছে দ্যার ইজ এ স্নাইপার, মানে আড়াল থেকে কেউ কিলিং করতেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে জিজ্ঞেস করছে, ওয়াকার স্যারকে, যে আপনাদের কি কোনো স্নাইপার ওয়ার্ক করতেছে? তারপরে তার হিসাব আছে। তখন হয়ে গেছে যে এটা এরা এইভাবে কাউকে না বলে তারপরে করছে কি, ওই যেগুলাকে ছুটি দিয়ে নিয়ে আসছিল ওরা গায়েব হয়ে গেছে সিন থেকে। মানে এমন একটা ছিল, ইট ওয়াজ অ্যানার্কি। তারপরে যখন এই যে সিস্টেমটা হচ্ছিল, সেনাবাহিনীকে যখন ডিপ্লয় হচ্ছিল, আমি কিন্তু বারবার বলতেছিলাম যে আর্মি গুলি করবে না, বাট ওই এট দ্য সেম টাইম ওই সরকারি যে প্রপাগান্ডা মেশিন, ইভেন কালকে পর্যন্ত আমি যখন বারবার গ্যারান্টি দিচ্ছি সেনাবাহিনী গুলি করবে না, তারা দেখা গেছে কোনখান একজন বড় আলেম যার 60,000 ফলোয়ার, হ্যাঁ, তার ইয়াটা হ্যাক করে নিয়ে বলেছে যে সেনাবাহিনী গতকালকে কোথায় গুলি করছে, সে নাকি সকালবেলা গিয়েছিল সকালে। বাট আমি কাউকে বুঝাইতে পারছি না, কারণ কন্টিনিউয়াস তারা এইভাবে করেছে। বাট কথা হচ্ছে আমাদের যে ওয়ার্ক এথিক্স, যেটা আমি শুধু সেনাবাহিনীটা বলতেছি, আমাদের প্রতিটা সংস্থাতে এই আওয়ামী লীগ প্লাস হচ্ছে আওয়ামী লীগের পিছনে থাকে হচ্ছে ইন্ডিয়া, এটা আমরা ভালো করে জানি, এতে কোনো ডাউট নাই। ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এদের আমাদের ইয়ার ভিতরে কনফিডেন্টলি ইয়া করে। আমি সেনাবাহিনীতে চাকরি অবস্থায় দেখেছি সেনাবাহিনী অফিসারের কাছে কলকাতা লাইব্রেরি কার্ড, একজন অফিসার আমার কাছে স্বীকার করেছে সে ক্যালিফোর্নিয়াতে গেছে যখন আমাদের শান্তি বাহিনীর সমস্যা ছিল, ওখানে গিয়ে ওই শান্তি বাহিনীর যে লিডার আছে ওদের সাথে কথা বলেছে। কারা অ্যারেঞ্জ করেছে? ইন্ডিয়া অ্যারেঞ্জ করেছে। তার কাছে সবসময় ইন্ডিয়া থেকে বই আসে। এই অফিসার গুলা, যে সমস্ত অফিসার গুলার মধ্যে সমস্যা আছে, এগুলাকে ইন্ডিয়া অর্গানাইজ হয়ে ইয়া করে। আমার সাথে র্যাবের যে সমস্ত অফিসার গুলা, এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশন নিয়ে এখন কোন মানে আচ্ছা ওনার তো আমি বুঝতে পারছি। ইন্ডিয়াতে, হ্যাঁ, আমি ইন্ডিয়াতে উনি অ্যাকচুয়ালি ফ্লাই করলেন, আমি চাচ্ছি ফ্লাই হচ্ছে করে এখন আমরা ইন্ডিয়া যে থেকে উনি থাকলেন না কেন? কোনটা, ইন্ডিয়াতে যে উনি ফ্লাই করলেন, ইন্ডিয়াতে উনি থাকলেন না কেন? আমি বলবো এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ডিপ্লোমেসি। সবাই এখন আমরা ইয়াতে হচ্ছে ইন্ডিয়া তাদেরকে থাকতে দেয় নাই, বাট আমার মতে এটা একটা ডিপ্লোমেসি। কি জন্য? তারা জানে যে নেক্সট এই সরকার যে আসবে তার সাথে ইন্ডিয়ার কথা কাজ করতে হবে। আমি যেটা জানি, গত পরশুদিন ইন্ডিয়ার একটা বিমান এসেছিল শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি রাজি হয় নাই। কারণটা কি? কারণ তখন মমতা ব্যানার্জি এবং ইন্ডিয়ার যে অন্যান্য মিডিয়াগুলো তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছিল। দেন শি কুড নট ট্রাস্ট দেম, সো সে বলছে তখন যাবে না। তখন শেখ রেহানা চলে গেছে, বাট শেখ রেহানা চলে যাওয়ার পরে আবার উনি ফেরত আসছে, কারণ সবাই বলতেছে এই শেখ হাসিনাকে কেউ রাজি করাইতে পারতেছে না। সো ইন্ডিয়া বলতেছে এখন যে তাকে রাখতে দেয় নাই, বাট অনগ্রাউন্ডে এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা ডিপ্লোমেসি, যাতে আমরা মনে করি যে শেখ হাসিনাকে ইন্ডিয়া ইয়া দিল, হোয়ারেজ এই শেখ হাসিনার ঘাড়ে ভর করেই এতদিন এই বাংলাদেশের মধ্যে ইয়া চালাইছে। এবং এই যে আন্দোলনটা চলছে, আন্দোলনের মধ্যে যথেষ্ট কিলিং এর মধ্যে রয়ের হাত ছিল, রয়ের হাত ডাইরেক্টলি ছিল না। তারা আমাদের লোকদের কি আমাদের দেশের লোকদের দিয়ে আমাদের লোকদেরকে ইয়া করেছে। তো এই জিনিসটাকে ইয়া করার জন্য আমাদের নেক্সট এই হৃদয় যেটা বললো যে আমাদের নেক্সট যে সরকারটা আসবে, এটা মধ্যে ভারতীয় প্রভাব মুক্তি হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ভারতীয় প্রভাব মুক্ত হতে পারবো, এবং এই জন্য আমি কয়েকবার লাইভে এসে বলেছি যে যারা আন্দোলন করতেছে, যারা এই ইয়াটা এখন চেষ্টা করবে হচ্ছে, আমরা ওয়াকার স্যার যে কাজটা করেছে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট এট দ্য সেম টাইম আই ডোন্ট ট্রাস্ট হিম। কারণ সে হচ্ছে শেখ হাসিনার আত্মীয়, এবং সেই সূত্রে ইন্ডিয়ার অ্যাপ্রুভাল ছাড়া উনি সেনা প্রধান হয় নাই। সো গ্রাউন্ডে তাদেরকে থাকতে হবে যে ইন্ডিয়ার প্রভাবমুক্ত লোক যখন আসবে, এখন যেহেতু ছাত্ররা সামনের লাইনে আছে, তাদের অ্যাপ্রুভাল ইজ এ ভাইটাল ফ্যাক্টর হওয়ার পরে। এবং আমরা চাই এই ইয়াটার মধ্যে কোনো ইন্ডিয়ার প্রভাবমুক্ত থাকবে। কারণ কি, এখন প্রশাসনের 1 থেকে 10 সামনে থেকে যতগুলো আসবে সবগুলো আওয়ামী লীগার। এবং আওয়ামী লীগার হলে হচ্ছে শুধু আওয়ামী লীগার হলে হতো না, এগুলো হচ্ছে নৃশংস বর্বর আওয়ামী লীগার, যাদের মধ্যে কোনো নীতিবোধ নাই। এখন মনে করেন যে এর আগে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, এর থেকে কয়জন হত্যা হয়েছে, আর এই কয়েকদিনে কয়জন হত্যা হয়েছে। এবং এই যে হত্যার যে পরিকল্পনা, মানে আমি যেটা জেনেছি যে যখন যখন জেনারেল ওয়াকার সিচুয়েশনকে ম্যানেজ করতে পারছেন, উনি যে আমরা সবাই জানি অফিসারদের সাথে উনার একটা কনফারেন্স করেছে, কনফারেন্সের মধ্যে মেজর হায়দার নামে একজন অফিসার যখন বলেছে, তার পয়েন্টটা বলতে গেছে, ওয়াকার স্যার টেকনিক্যালি বলতে দেয় নাই। যখন বলতে দেয় নাই, তখন সেই অফিসারটা বলছে, স্যার ঠিক আছে, আমাকে যখন বলতে দিন না, লেট মি সে এ 2 ওয়ার্ডস ফ্রম আওয়ার হলি ভার্সটা এরকম ছিল যে হে আল্লাহ, আমাদেরকে জালিমের জালিম থেকে সহযোগী মুক্ত করো না। করুন।
এইটা বলার সাথে সাথে পুরা অফিসার যত ছিল সবাই জোরে আমিন বলে উঠছে। দ্যাট আমিন ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। অলরেডি ওয়াকার স্যার বুঝতে পেরেছে যে এই মানে সবার সমর্থন এই জায়গাটা আছে। তারপরে উনি মোটামুটি একটু কুইক টাইম শেষ করার পরে উনি বুঝতে পেরেছেন, এবং ওখানে এসএসএফ এর ডিজি হাজির ছিল, যেখানে সেনা প্রধানের ইয়াতে কখনো এসএসএফ এর ডিজি হাজির থাকার কথা না। সো এই জি, আমি সবকিছু মিলে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আমাদের এখানে। আচ্ছা আমরা আলোচনা এবং হয়েছে। সামনে এখন হ্যাঁ, আরেকটা বলি, এর হুম, মধ্যে এই এখন যে এই যে কিলিংটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতেছেন, এবং এর আগের দিন পর্যন্ত প্রোপাগান্ডা হচ্ছে সেনাবাহিনীকে বিশ্বাস করা যাবে না, সেনাবাহিনী একবার এই করতেছে, বাট সেনাবাহিনীর 5টা ছোট ছোট ইউনিট একটা কুমিল্লাতে তারা বের হয়ে গেছে উইদাউট সিনিয়র ওয়ার্ডার, তারা বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে ওয়ার্ল্ড সেট তারা অফ করে দিছে, এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। সেনাবাহিনী তখন বুঝতে পেরেছে, যখন তারা এটাকে তারা যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে এটা কেওয়াস হতে পারে। তারা বিদ্রোহ ঘোষণা করেন, তখন সেনাপ্রধান তখন ডিসিশন নিয়েছে যে দে শুড মানে তারা জনগণের সাথে পুরোপুরি থাকবে, কারণ আদারওয়াইজ হি হ্যাজ টু ফেস এই যে ছেলেগুলো বের হয়ে গেছে, দে আর ইয়াং ক্যাপ্টেন টু লেফটেন্যান্ট কর্নেল। এবং তারা বলেছে, তারা ওখানে গিয়ে বলেছে যে আমরা জনগণের যা হবে আমাদের তার হবে, তারা পুরোপুরি একতা ঘোষণা করেছে, এবং ওইটাই স্যারকে মানে ওয়াকার স্যারকে কনভিন্স করেছে যে এখন তারা সরাসরি জনগণ সরাসরি জনগণের সাথে হবে। এবং এই ক্রিটিক্যাল মুহূর্তে জেনারেল কোয়ার্টার মাস্টার জেনারেল মুজিব এবং জিয়াউল হাসান এন্ড 46 ব্রিগেড কমান্ডার ইমরান, তারা প্ল্যান করছে একটা কু করে ওয়াকার স্যারকে সরাই দিবে। ওয়াকার স্যারকে যে মুজিব স্যারকে বানাবে হচ্ছে সেনাপ্রধান, বানায় এই সেনাপ্রধান দিয়ে পুরা আবার একটা গণহত্যা চালাবে। ইট ওয়াজ দেয়ার প্ল্যান। এরকম একটা সিচুয়েশনে সকালবেলা জেনারেল ফজলে আলা আকবর স্যার গিয়েছিল হচ্ছে জেনারেল ওয়াকারের সাথে একটা মিটিং করতে। মিটিং করার পরে তারপরে উনি তারপরে আচ্ছা, এর আগে অ্যাকচুয়ালি সেনা প্রধানই চেয়েছে যে আমরা অনেক মানে আর্মির একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। ওই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়াতে ওনারা যখন জেনারেল অনেক সিনিয়র অফিসার যারা প্রাক্তন সেনাপ্রধানের কথা বলেছেন, এটা ওনাকে শক্তি জুগিয়েছে, এবং সকালে যখন জেনারেল আকবর ওনার সাথে দেখা করতে গেলে তারপরে সিনারিওটা পাল্টিয়ে গেছে। বাট এর মধ্যে এই জিয়াউল হাসান এবং ইয়া জারি রেখেছে, কিন্তু তারা পরবর্তীতে ইয়া করতে পারে নাই। কারণ আমি যেটা শুনেছি, যখন উনি রাত্রেবেলা গত 12:30টার সময় যখন একটা উনি কমান্ডারদের সাথে এবং ইন্ডিপেন্ডেন্ট কমান্ডারদের সাথে বলেছে, এবং বলেছে আর্মি উইল নট ফায়ার, উনি 3বার বলেছেন, কিন্তু ইমরানের বডি ল্যাঙ্গুয়েজ এবং ইয়াতে বোঝা হচ্ছিল যে ইমরান এটা মেনে নিচ্ছে না। জি, শেষ করবেন মোস্তাফিজ, আমি শুনবো আবার। দেন এসইউ আর্মি সিকিউরিটি ইউনিটের মাধ্যমে ইমরানকে অ্যারেস্ট করার একটা প্ল্যান করে, কিন্তু সে সাথে সাথে তার ফ্যামিলি নিয়ে গণভবনে চলে যায়। এর পরবর্তীতে ঘটনা আমরা সবাই জানি। বাট এখানে আমি এটাতে জোর দিব যে আগামী যে ইয়াটা হবে, এটা হবে হচ্ছে দুর্নীতি মুক্ত, যাতে আমাদেরকে ম্যানিপুলেট করতে না পারে। আমাদের যে লোভ লালসা আছে, এখন একটা অফিসার যদি 20-30 বছর চাকরি করে, তার প্রোফাইল দেখলে বোঝা যাবে যে তাকে কেনা যাবে কি জানে, এটা কোনো রকেট সায়েন্স না। সো এখন আমরা দেখতেছি যে সব জায়গার মধ্যে ইয়ে হচ্ছে, জেনারেল ইকবাল করিম ভুঁইকে আগে আনা হচ্ছে। হি ইজ এ ইন্ডিয়ান ম্যান। তিনি যখন আমেরিকা আর্মিতে ছিল, উনি আমরা যে উলফল্যান্ড ট্যাকটিক্স বলতাম, ইন্ডিয়া হচ্ছে উলফল্যান্ড, উনি এটাকে গ্রিনল্যান্ড বানায় দিলেন উনি হয়ে সাথে সাথে। উনি ইন্ডিয়া তখন 16টা প্যারা ইনফিল্ট্রি করতেছে, যেটা আমাদের এখানে 2টা প্যারা ইনফিল্ট্রি ইন্ডিয়ার অনুযায়ী, কারণ আমরা তাদের অ্যালাইজ। হি ইজ এ টোটাল ইন্ডিয়ান লোক। তাকে এখানে আনলে উইল নট টেক, আমি মনে করি ছাত্ররাও মেনে নেবে। এবং দেয়ার আর আদার্স যাদেরটা আর্মির গুলো আমি ব্যক্তিগতভাবে জানি। তো আমি আশা করব যে নেক্সট যে তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা ভারতীয় প্রভাবমুক্ত রাখতে হবে। এই জন্যই, কারণ ভারত অলরেডি আমাদের প্রশাসনের ভিতরে লেয়ার একদম 1 থেকে 10-এর মধ্যে সবগুলাই দেখবেন আপনি ভারত। এই প্রশাসনটাকে সেট করার জন্য লাগবে এই সমস্ত মানে ভারতমুখী জেনারেল দিয়ে হবে না, বা ভারতমুখী প্রশাসনের লোক দিয়ে হবে না। ধন্যবাদ।